আমন্ত্রণ জানাই এটি নিউজের রোজ রাতে নিয়মিত আয়োজন নিউজ গ্যালারিতে। আপনারা দেখছেন দি একমি ল্যাবরেটরিজ লিমিটেডের সৌজন্যে আমরা এই অনুষ্ঠানে মূলত আলাপ করছি করোনা ভাইরাস পরিস্থিতি নিয়ে দেশে এবং দেশের বাইরে যারা লড়ছেন সামনে থেকে করোনা ভাইরাসের সঙ্গে, এবং এই বৈশ্বিক মহামারীর পরিস্থিতির কারণে উদ্ভূত পরিস্থিতি নিয়ে যারা নানা পরিকল্পনা করছেন এবং পরিস্থিতি সামলে ওঠার কথা ভাবছেন। আমরা সেই পেশাজীবী মানুষের সঙ্গে কথা বলে বুঝবার চেষ্টা করছি সামগ্রিক পরিস্থিতিটি কোথায় আছি আমরা যথারীতি আজকের আলোচনাটি শুরু করতে যাচ্ছি একজন চিকিৎসককে দিয়ে। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কিডনি বিশেষজ্ঞ এবং বাংলাদেশ রেনাল অ্যাসোসিয়েশনের সায়েন্টিফিক সেক্রেটারি অধ্যাপক ডাক্তার মোহাম্মদ নজরুল ইসলাম। ডাক্তার নজরুল ইসলাম, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে এই আলোচনায় যুক্ত হবার জন্য। আমরা করোনা ভাইরাস পরিস্থিতি নিয়ে একটু আপনার সঙ্গে আলাপ করতে এলাম। তো আমরা গত 2-3 মাসে আমাদের করোনা ভাইরাস নিয়ে বিস্তর নতুন তথ্য জানবার সুযোগ হলো, কিভাবে এই ভাইরাসটি আক্রান্ত ব্যক্তির চিকিৎসা হতে পারে, এরকম নতুন নতুন তথ্য আমরা যেমনটি জানতে পারছি। আবার একই সঙ্গে সাম্প্রতিক সময়ে বাংলাদেশে করোনা ভাইরাস সংক্রমণ এবং মৃত্যুর ঘটনাগুলোও কিন্তু আমাদেরকে এক ধরনের উদ্বেগে ফেলছে। তো গত 3 মাসে আপনি নিবিড়ভাবে পর্যবেক্ষণ নিশ্চয়ই করেছেন পেশাগত কারণেই। আপনার পর্যবেক্ষণটা শুনতে চাই যে এই মুহূর্তে সংক্রমণ পরিস্থিতির দিক থেকে বাংলাদেশে আমরা কোথায় আছি। ধন্যবাদ। আসলে বাংলাদেশে এখন যে পরিমাণ সংক্রমণ চলছে, আমরা ধরে নেই এটা পিক, কিন্তু আসলে টোটাল নাম্বার অফ কেসেস আমাদের কিন্তু পুরোপুরি জানি না। সেই জন্য যদিও আমরা ধরে নেই পিক, কিন্তু আসলে টেস্ট নাম্বার যদি বাড়ে তখন আরো কনফার্মলি বলা যাবে যে আমরা কি পিকে আছি নাকি ডাউন স্লোপিং ফেজে যাচ্ছি। তবে অবস্থা দৃষ্টি মনে হচ্ছে যে এই মুহূর্তে আমরা পিকে আছি। এই পিকটা কি আরো উপরের দিকে যেতে পারে নাকি হয়তো কিছুদিন পরে এটা আবার নিচের দিকে নামতে শুরু করবে? আপনার এটা ডিপেন্ড করে যে আসলে মানুষের স্বাস্থ্যবিধি মেনে চলার প্রবণতা কতটুকু। এখন যদি মানুষ স্বাস্থ্যবিধি না মানে তাহলে তো এটা ইনফেকশনটা কন্টিনিউ করবে। এখন যদি আমরা স্ট্রিনজেন্টলি যদি স্বাস্থ্যবিধি মেনে চলি, সোশ্যাল ডিস্টেন্সিং, 6 ফিট, মাস্ক পরিধান, এগুলো যদি আমরা করতে পারি, আমরা আশা রাখতেছি উইদিন স্প্যান অফ 1 মান্থ হয়তো এটা ডাউন স্লোপিং ফেজে যাবে। আমরা সেই আশাবাদটি আমরা সবাই মিলে রাখতে চাই। এবার একটু আপনার সাবজেক্টের দিকে যদি একটু আসবার চেষ্টা করি, যে বিশেষ করে কিডনি বিষয়ে আমরা শুরু থেকেই শুনছিলাম চিকিৎসকরা আমাদেরকে সতর্ক করছিলেন যে যাদের আগে থেকেই জটিল শারীরিক সমস্যা বা ব্যাধি রয়েছে তাদের জন্য করোনা ভাইরাস অনেক বড় ধরনের ঝুঁকি তৈরি করতে পারে। বিশেষ করে যাদের হৃদরোগ রয়েছে, কিডনি বা লিভারের কোনো অসুবিধা রয়েছে অনেক আগে থেকেই, তাদের জন্য এটি অনেক বড় ঝুঁকির একটি বিষয় করোনা ভাইরাসে আক্রান্ত হওয়া। তো আমরা কিডনির বিষয়টি শুনতে চাই যে গত 3 মাসে আপনাদের পর্যবেক্ষণটি কি, যাদের কিডনির সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে করোনা ভাইরাসে যারা সংক্রমিত হয়েছেন তাদের স্বাস্থ্যগত পরিস্থিতি আপনারা কেমন দেখলেন? ধন্যবাদ। আসলে কিডনি রোগ নিজেই একটা ইমিউনো কম্প্রোমাইজ স্টেট, মানে শরীরে ইমিউনিটি থাকে না। এবং কিডনি রোগ 2 ধরনের হতে পারে, আকস্মিক কিডনি বিকল, ধীর গতিতে কিডনি বিকল। সাধারণত আকস্মিক কিডনি বিকল নিয়ে অনেক নর্মাল লোক, হেলদি লোক করোনা ইনফেকশন হয়ে আকস্মিক কিডনি বিকল নিয়ে আসে এবং ওদের সঙ্গে সঙ্গে আমরা তখন বলি রেনাল রিপ্লেসমেন্ট, ডায়ালাইসিস দিতে হয়। কিন্তু যদি কারো ধীর গতিতে কিডনি বিকল থাকে, তারা এই রোগগুলো ইমিউনো কম্প্রোমাইজ থাকে এবং এদের ক্ষেত্রে রিস্ক খুব বেশি। মোরওভার এই রোগীগুলো যারা সিকিডি স্টেজ 5 বলি, একদম শেষ কিডনির অবস্থা, তাদের ক্ষেত্রে আমরা ডায়ালাইসিস করতে হয় সপ্তাহে 2 থেকে 3 বার। এবং তারা যখন ডায়ালাইসিস আছে, ইন সেন্টার ডায়ালাইসিস যেখানে ডায়ালিসিস করে, সেখানে একটা সংক্রমণের ঝুঁকি থাকে, কারণ ডায়ালাইসিস তো রক্তের মাধ্যমে হয়, প্লাস ডায়ালাইসিস ইউনিটে এ সিরিজ অফ পেশেন্ট থাকে। ফর দিস রিজন আমরা বলতে পারি যে এই কিডনি রোগীগুলা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। আর আমাদের পর্যবেক্ষণে গত এই 3 মাসে যাদের কিডনি রোগ, সাধারণত যাদের ধীর গতিতে কিডনি রোগ ছিল, তারা বেশিরভাগই খারাপ হয়ে গেছে। এবং যারা আকস্মিক কিডনি রোগ নিয়ে আসে, পার্টিকুলারলি আইসিইউতে যারা থাকে, সেই রোগীগুলো খারাপ হয়ে যায়। অতএব ওদের এই কিডনি রোগীগুলোকে স্পেশাল কনসিডারেশনে আনতে হবে। আপনি বলছিলেন যে আকস্মিক কিডনি বিকলের যে বিষয়টি, করোনা ভাইরাসে আক্রান্ত এরকম কোন রোগী কি আপনারা পেয়েছেন যে আকস্মিক কিডনি বিকলের শিকার হয়েছেন? আইসিইউতে রোগীগুলোর কিডনি ডিরেঞ্জমেন্ট হয়ে যায় এবং এই রোগীগুলো যদি সময় মতো
রেনাল মানে রিপ্লেসমেন্ট, যেটা ডায়ালাইসিস যদি না দেওয়া যায়, একটা লেভেলে আছে, এই লেভেল ক্রস করলে তা না হলে এই রোগীগুলোকে আসলে খুব একটা ভালো ফলাফল পাওয়া যায় না। আমরা জি। বাংলাদেশে আকস্মিক কিডনি বিকলের সংখ্যা আমেরিকার চেয়ে একটু কম, কিন্তু আমরা পাইছি। আচ্ছা, আরেকটা বিষয় যে আমরা বিভিন্ন পর্যায়ের বিভিন্ন সেক্টরের চিকিৎসকদের সঙ্গে আলাপ করে যেটুকু বুঝতে পারছি যে প্রত্যেকটি চিকিৎসার ক্ষেত্রেই এক ধরনের গাইডলাইন সবসময়ই থাকে, যে গাইডলাইন অনুসরণ করে হয়তো চিকিৎসার প্রসিডিউরগুলো সম্পন্ন হয়ে থাকে। তো করোনা ভাইরাসের এই মহামারী পরিস্থিতি যখন বিশ্বজুড়ে, তখন নিশ্চয়ই একটি বৈশ্বিক গাইডলাইনও নিশ্চয়ই রয়েছে যে অন্য স্বাভাবিক সময়ের তুলনায় এখন চিকিৎসা পদ্ধতি কীরকম হবে, ফলে বাড়তি কি প্রসিডিউর যুক্ত হচ্ছে, এটা যদি আমাদেরকে একটু শেয়ার করেন আমাদের সঙ্গে। যে ব্রিটিশ গাইডলাইন যেটা, সেই গাইডলাইন তারা 3টা ভাগে ভাগ করছে। যে রোগীগুলো ডায়ালিসিস পায়, এর মধ্যে একটা গ্রুপ যারা অত্যন্ত সুস্থ, এরা নর্মাল লেভেলে ডায়ালিসিস পাবে, ওরা আসবে সপ্তাহে 2-3 বার ডায়ালিসিস পাবে। যে রোগীগুলো সাসপেক্টেড কোভিড-19, ওদেরকে বলা হয় যে যদি আইসোলেটেড কোনো মেশিন দিয়ে অথবা লাস্ট শিফটে, ডায়ালিসিস 3টা শিফট থাকে, লাস্ট শিফটে যদি এদেরকে ডায়ালিসিস দেওয়া যায়, এন্ড ইন দ্য মিন টাইম আমরা ওদেরকে আরটিপিসিআর করবো কোভিড-19 এর জন্য পজিটিভ কিনা। আর 3 নম্বর যারা যারা কনফার্ম কেস অফ কোভিড-19, এই রোগীগুলোর ক্ষেত্রে অবশ্যই আলাদা মেশিন, আমরা বলি ডেডিকেটেড হেমোডায়ালিসিস মেশিন, আলাদা ডায়ালিসিস মেশিন, অথবা একটা আলাদা রুমে একটা আইসোলেটেড কন্ডিশনে ডায়ালিসিস করতে হবে, কারণ এই রোগীগুলো ছড়ায় ফেলবে, কারণ একটা সিরিজ অফ পেশেন্ট থাকে। তো সেই জন্য এই 3টা ইন্টারন্যাশনাল গাইডলাইন, যে সাসপেক্টেড কোভিড এন্ড দ্য কনফার্ম কেস এন্ড নর্মাল পারসনস। আমরা একটা ব্যাপার একটু বুঝতে চাই যে করোনা ভাইরাসের উপসর্গ তো সবার বেলাতে সমানভাবে প্রকাশিত নয়, ফলে একজন রোগী যার হয়তো নিয়মিত ডায়ালিসিসটি প্রতি সপ্তাহে একাধিকবার করানোটা খুবই জরুরি বা প্রয়োজন, তো তার মধ্যে করোনা ভাইরাসের কোনো উপসর্গ হয়তো নেই, কিন্তু তিনি হয়তো আক্রান্ত। তো এই ধরনের ক্ষেত্রে আপনারা আসলে কিভাবে সতর্কতা বা সচেতনতা মেনটেন করছেন? আমাদের যে মেইনটেনেন্স ডায়ালিসিস রোগীগুলোকে আমরা বলেই দিই যে কোভিড পরীক্ষাটা করেন, সে হয়তো অ্যাসিমটোমেটিক। এরকম আমাদের প্রায় 3টা কেস আমরা পাইছি পুরোপুরি অ্যাসিমটোমেটিক, কোনো সিমটম নাই, কোভিড পজিটিভ। যখনই কোভিড পজিটিভ হয়েছে তখন আমরা ওদেরকে কোভিড ডেডিকেটেড হসপিটালে পাঠাইছি। আর যারা কোভিড নেগেটিভ, তাদেরকে রেগুলার ডায়ালিসিস পাচ্ছে, কোনো সমস্যা নাই। কিন্তু যারা কোভিড পজিটিভ, ইভেন কোনো সিমটমস নাই, এই রোগীগুলোকে আমরা কোভিড-19 পরীক্ষা করে যদি পজিটিভ পাই, তাহলে কোভিড ডেডিকেটেড মেশিনে অথবা ওই হাসপাতালে পাঠাই। না, কিন্তু অ্যাকচুয়ালি একজন মানুষ আজকে হয়তো নেগেটিভ, কিন্তু তিনি কালকে বা পরশু বা 2-3 দিন পরে যখন আবার নতুন করে ডায়ালিসিসের জন্য যাবেন, ততক্ষণে তিনি আবার নতুন করে পজিটিভ হয়ে যেতেও পারেন। ফলে এখানে তো আসলে একটা ঝুঁকি থেকেই যাচ্ছে। যে এই প্রশ্নটি কেন করছি, যে আমরা এরই মধ্যে দেখেছি যে বিপুল সংখ্যক চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মী তারা কিন্তু এই চিকিৎসা কার্যক্রমে যুক্ত থাকতে গিয়েই তারা কিন্তু আক্রান্ত হয়েছেন। আমরা বহু চিকিৎসককে কিন্তু এরই মধ্যে হারিয়েছি, স্বাস্থ্যকর্মীকে হারিয়েছি। তো সেক্ষেত্রে নিরাপত্তা বা সুরক্ষার জায়গাটা আসলে কিভাবে নিশ্চিত করা সম্ভব? মানে সকল রোগীকেই কি করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহ করাটাই কি নিরাপদ পন্থা কিনা? এখন আসলে এই যে কমিউনিটি ট্রান্সমিশনে প্রত্যেকটা মানুষকে আপনি সাসপেক্ট করতে হবে, কারণ এখন আর ওই সুযোগ নাই যে এ পজিটিভ, এভরিবডি মে বি পজিটিভ। আপনার আশেপাশে যারা সবাই পজিটিভ, তো আইডিয়ালি হচ্ছে কি কোভিড পরীক্ষা করে নেয়া। যদি অ্যাসিমটোমেটিকও থাকে, আইডিয়ালি কোভিড পরীক্ষা করে নিয়ে ওদের ডায়ালিসিস দেওয়া, অথবা একটা কোভিড ডেডিকেটেড মেশিন আলাদা করে ওইখানে ডায়ালিসিস দেওয়া। কারণ আমি একটা রোগীর জন্য বাকি 20টা রোগীকে ইনফেক্ট করতে পারি না, প্লাস আমার যে নার্স ডক্টর তারা এট রিস্ক থাকবে। সেই জন্য আইডিয়ালি হচ্ছে কোভিড পরীক্ষাটা করে নেওয়া, করে নিয়ে আমরা ডিসিশন নিব। এখন আপনি যেটা বলছেন, ইয়েস, আজকে কোভিড নেগেটিভ, কালকে পজিটিভ হতেও পারে। এইটা খুব ডিফিকাল্ট সিচুয়েশন, এটা খুবই ডিফিকাল্ট সিচুয়েশন। এটা আগ থেকে আগাম বলা খুবই টাফ। তবে যদি কোনো পেশেন্টে এরকম হয়, তাহলে আমরা ওই ডায়ালিসিস মেশিনটাকে আলাদা করব এবং আমরা পুরাটা ফিউমিগেট করে দেবো, ফর্মালডিহাইড ফিউমিগেশন করে তারপরে ডায়ালিসিস শুরু করবো। ওই এটা পুরোপুরি স্টেরিলাইজ করতে হয় ফর্মালডিহাইড ফিউমিগেশন করে, তারপর নেক্সট ডায়ালিসিস আমরা যাব।
মানে করোনা ভাইরাসের এই সংকট দূর না হওয়া পর্যন্ত পুরোপুরি, ততক্ষণ পর্যন্ত আসলে এই ঝুঁকি একেবারেই যে থেকেই যাবে। নির্মূল করা সম্ভব তা হয়তো নয়। নিশ্চয়ই আপনারা না। এই চিকিৎসা কার্যক্রমে যখন সম্পৃক্ত থাকবেন, নিশ্চয়ই আপনারা সর্বোচ্চ সুরক্ষা এবং নিরাপত্তার ব্যবস্থাগুলো নেবেন এবং আপনারা ভালো থাকবেন, আমরা আসলে এই কামনাটি রাখতে চাই। ডাক্তার নজরুল ইসলাম, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে এই আলোচনায় যুক্ত হবার জন্য। আমরা কথা বলছিলাম বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কিডনি বিশেষজ্ঞ এবং বাংলাদেশ রেনাল অ্যাসোসিয়েশনের সায়েন্টিফিক সেক্রেটারি অধ্যাপক ডাক্তার মোহাম্মদ নজরুল ইসলামের সঙ্গে। তিনি কিডনি সমস্যায় আক্রান্ত রোগীদের চিকিৎসা কার্যক্রম এবং এরই মধ্যে যে ঝুঁকিগুলো ক্রমশ বেড়ে চলেছে সেই বিষয়ে তিনি আমাদেরকে ধারণা দিচ্ছিলেন। আমরা আরও দুজন অতিথির সঙ্গে আলাপ করতে চাই, ছোট্ট বিরতি নিয়ে ফিরে এসে সঙ্গে থাকবেন। ডিএকমি ল্যাবরেটরিজ লিমিটেডের সৌজন্যে আপনারা দেখছেন নিউজ গ্যালারি। আমরা কথা বলছি করোনা ভাইরাস পরিস্থিতি নিয়ে। একজন চিকিৎসকের সঙ্গে আলাপ করছিলাম, এ পর্যায়ে একজন পেশাজীবী মানুষের সঙ্গে আলাপ করতে চাই, যিনি একজন প্রকাশক, একটি প্রকাশনা সংস্থা আদর্শ প্রকাশনী, তার কর্ণধার মাহবুবুর রহমান। মাহবুবুর রহমান, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে আলোচনায় যুক্ত হবার জন্য। আমরা গত কয়েক মাস ধরে যে চেষ্টাটা করছি যে বিভিন্ন পেশার মানুষের সঙ্গে, যারা বিভিন্ন সেক্টর, বিভিন্ন অর্থনৈতিক খাতে প্রতিনিধিত্ব করেন, তাদের সঙ্গে আলাপ করে আমরা বুঝবার চেষ্টা করছি যে কে আসলে কিভাবে আছেন এবং কিভাবে ঘুরে দাঁড়ানোর পরিকল্পনা করছেন এই দুর্যোগময় পরিস্থিতি থেকে। আমরা দেখছি যে বিপুল সংখ্যক মানুষ বিভিন্ন সেক্টরে তারা কিন্তু কর্মহীন অবস্থায় রয়েছেন। আমরা যদি প্রকাশনা শিল্পের দিকে যদি একটু তাকাই, তাহলে আমরা দেখি যে প্রতি বছর ফেব্রুয়ারিতে অমর একুশে গ্রন্থমেলার পরে পরবর্তী কয়েক মাস কিন্তু সেই আবহটা থেকে যায়, প্রচুর বই বিক্রি হয়। এবছরের পরিস্থিতি আমরা যেটুকু দেখেছি যে মার্চ মাস থেকে করোনা ভাইরাসের এই আবহটি তৈরি হয়েছে, ফলে বইমেলার পরবর্তী যে বই বিক্রির যে একটি মহাধুম অনলাইনে এবং অন্যান্য মাধ্যমে, দোকান থেকে বা অন্যান্য চ্যানেলে, তো সেই বিক্রিটি কিন্তু আসলে এবছর হয়নি বলে আমাদের কাছে খবর। তো আপনার কাছে আসলে একটু সামগ্রিক পরিস্থিতি যদি একটু শুনবার চেষ্টা করি, একদম বইমেলার পরবর্তী অর্থাৎ মার্চ মাসের শুরু থেকে এখনো পর্যন্ত আমাদের প্রকাশকরা কেমন আছেন এবং প্রকাশনা শিল্পের সঙ্গে যে মানুষগুলো, তারা তো নিশ্চয়ই এখন কর্মহীন অবস্থায়, তাদের খবরও যদি আপনি একটু যোগ করেন। আচ্ছা, আম, বইমেলা তো বেসিক্যালি সব সবকিছু হচ্ছে একুশে বইমেলা কেন্দ্রিক, মানে একুশে যেটা, তো সারা বাংলাদেশে যে ডিস্ট্রিবিউশনটা হয় সেটা মূলত মেলার পরপরই শুরু হয়। তো এখানে হচ্ছে গিয়ে যে আপনার বই মেলার পর সবকিছু গোছগাছ করার পর যখনই আমরা সারা বাংলাদেশের দিকে মনোযোগ দিচ্ছিলাম, সেই সময় কিন্তু করোনা চলে আসছে। মার্চের ২০ তারিখে আমাদেরকে আমাদের অফিস বন্ধ করে দিতে হয়েছে। কিন্তু দেখা গেছে যে আমাদের যে এবছর যে পরিমাণ বই আমরা ছাপছি, তার প্রায় 60% বই এখনো আমাদের স্টকে রয়ে গেছে। আর এখন তো করোনার পরবর্তী সময়ে যে বাংলা বাজার তো খুলছে, কিন্তু বাংলা বাজার অবস্থা খুবই শোচনীয়। সেখানে বেচা বিক্রির অবস্থা খুবই শোচনীয়। এবং যেটা হচ্ছে গিয়ে যে বাংলা বাজারে খোঁজ নিয়ে আমরা যা জানতে পারছি যে বাংলা বাজারে অনেক পাবলিশারই আসলে খুব খারাপ অবস্থায় সময় কাটাচ্ছে এবং অনেক কর্মী আসলে কর্মচ্যুত হচ্ছে। এবং যেটা হচ্ছে গিয়ে যে আমাদের সাথে অন্যান্য যে ইন্ডাস্ট্রি গুলো জড়িত, বেসিক্যালি ধরা যাক যে প্রিন্টিং ইন্ডাস্ট্রি এবং বাইন্ডিং ইন্ডাস্ট্রি, তাদের অবস্থাও খুবই শোচনীয় অবস্থায় আছে। এই আর কি, এই হচ্ছে পরিস্থিতি। আচ্ছা, নিশ্চয়ই এই পরিস্থিতি যদি আরো দীর্ঘায়িত হয়, তাহলে এর মধ্যে নিশ্চয়ই
প্রকাশনা শিল্পের যারা নেতৃস্থানীয় তারা নিশ্চয়ই একটা উপায় বের করবার চেষ্টা করবেন নিজেদের সক্ষমতা কাজে লাগিয়ে। আমরা আসলে আজকে আপনার সঙ্গে আলাপ করার পেছনে একটা অন্য সূত্র আমরা একটু পেয়েছি। গতকালকে আমাদের এই অনুষ্ঠানে একজন অতিথি যুক্ত হয়েছিলেন মুনির হাসান। তিনি কিছু ইতিবাচক উদাহরণ দিতে গিয়ে তিনি আসলে আদর্শ প্রকাশনীর কথাটি বলছিলেন যে আমরা অনেক বছর ধরেই প্রকাশকদের কাছে এই প্রশ্নটি রাখতাম যে সারা বিশ্ব যেখানে আসলে ছাপানো বইয়ের বিষয়টির পাশাপাশি তারা বইয়ের সফট কপি এই বিষয়টির দিকে যাচ্ছে, যেটি সারা পৃথিবী চলে গেছে অলমোস্ট, কিন্তু বাংলাদেশে আমরা এখনো কিছুটা দেরি করছি, কিছুটা এখনো পিছিয়ে আছি। তো করোনা ভাইরাসের এই সংকটময় মুহূর্তে যেখানে আসলে বই বিক্রির হার প্রায় শূন্যের কোঠায় নেমে এসেছে, বই প্রকাশকরা অনেক বিপদে আছেন, তো এরকম সময় আপনারা সম্ভবত আপনাদের প্রকাশিত সব বই আপনারা অনলাইনে দিয়েছেন এবং বিক্রির ক্ষেত্রে এক ধরনের ইতিবাচক সাড়া পাচ্ছেন। এই গল্পটা যদি ছোট করে আমাদের সঙ্গে শেয়ার করেন তাহলে হয়তো অন্যরাও হয়তো এর থেকে কিছুটা অনুপ্রাণিত হতে পারেন। আচ্ছা, তো যখন আমরা শুনলাম যে বাংলাদেশেও করোনা রোগী পাওয়া গেছে, তো খুব দ্রুত আমরা সিদ্ধান্ত নিলাম যে ঠিক আছে, তাহলে আমাদের প্রতিষ্ঠান বন্ধ করে দিতে হবে। 20 মার্চ আমরা প্রতিষ্ঠান বন্ধ করার সাথে সাথে আমরা বেশ কিছু সিদ্ধান্ত নিলাম। তার মধ্যে একটা হচ্ছে গিয়ে যে প্রতিষ্ঠান বন্ধ হয়ে ভালো কথা, কিন্তু আমাদের যে পাঠক শ্রেণী আছে এর মধ্যে অনেকে হয়তো আমাদের খুব গুরুত্বপূর্ণ যেসব বই সেসব বই সংগ্রহ করতে পারে না, তো তারা কিভাবে বইগুলো সংগ্রহ করবে? তখন আমরা প্রথমত ফিজিক্যাল বইগুলো যত ধরনের ডিস্ট্রিবিউশন চ্যানেল আছে মোটামুটি সেগুলোতে রিচ করার চেষ্টা করছি। পাশাপাশি হচ্ছে গিয়ে যে আমরা আমাদের টিমদেরকে নিয়ে হচ্ছে ইবুক তৈরি করার দিকে মনোযোগ দিলাম। আমরা এই করোনার বন্ধের সময় আমরা বুঝতে পারছি যে প্রকাশনা শিল্পে একটা ভয়ঙ্কর রকম মানে সময় আসতেছে। ফলে আমরা পূর্ব প্রস্তুতি হিসেবে শুরুতেই আমরা আমাদের টিম মেম্বারদেরকে নির্দেশ দিলাম যে যাদের সেই টেকনিক্যাল নলেজ আছে তারা মূলত অফিসে বসে অফিসে সেই ধরনের তাদেরকে লজিস্টিক সাপোর্ট দেওয়া হয়েছে। তারা অফিসে বসে দিনরাত পরিশ্রম করে হচ্ছে ই বুক তৈরি করার তারা মানে নিজেদেরকে ইয়ে করছে, শ্রম দিছে। তো তখন আমরা হচ্ছে প্রথমেই আমরা চিন্তা করলাম যে এখন এই মুহূর্তে তো অনেক পাঠকই বই সংগ্রহ করতে পারবে না ইচ্ছা থাকা সত্ত্বেও, এবং আমি শুরুতেই ধারণা করছি যে আসলে এই পরিস্থিতিটা একদিন দুই দিনের ইস্যু না, 2-3 মাস, অন্তত 2-3 মাস চলে যাবে। এবং যেহেতু লকডাউনের একটা ইস্যু আছে, এই সময় তো কেউ আসলে বই চাইলেও বই সংগ্রহ করতে পারবে না। তো এখন করোনা পরবর্তী পরিস্থিতি মোকাবিলার জন্য আমাদেরকে যেটা সবচেয়ে বেশি জরুরি সেটা হচ্ছে আমাদের নলেজ গেইন করা, হ্যাঁ, নলেজ এবং স্কিল ডেভেলপমেন্ট। সেই জায়গায় আমরা সবসময় ফোকাস রাখতে চাই। তো সেই জায়গা থেকে আমরা শুরুতেই করলাম যে আমাদের বইগুলো আমরা তাইলে শুরুতে আমরা ফ্রি করে দিই। আমরা মোটামুটি আমাদের অধিকাংশ বেস্ট সেলার বই আমরা ফ্রিতে পড়তে দিলাম আমাদের ওয়েবসাইটের মাধ্যমে। এরপরে হচ্ছে আমরা ঘোষণা দিলাম যে হ্যাঁ, যতদিন পর্যন্ত লকডাউন থাকবে ততদিন পর্যন্ত আমরা আমাদের বইগুলো ফ্রি পড়তে দেব। তাতে আমরা প্রচুর সাড়া পেলাম, হ্যাঁ, যেটা মানে খুবই আশাব্যঞ্জক। এবং এরপর এই সাড়া পাওয়ার পরে আমরা পাশাপাশি আমাজনে এবং গুগলে যে অ্যান্ড্রয়েড আছে প্লে বক্স, সেইখানেও আমরা আমাদের বইগুলো তুলে দিলাম। তো আপনি যেটা বলছেন যে ঠিকই, যে গ্লোবাল ইন্ডাস্ট্রিতে দেখা যাচ্ছে যে 2013 সালে দেখা গেছে যে আপনার টোটাল বুক ইন্ডাস্ট্রির যে মার্কেট শেয়ার সেখানে 12.3% ছিল ইবুকের দখলে। 2018 সালে হচ্ছে 25.8% চলে আসছে। তার মানে হচ্ছে গিয়ে 5 বছরের মধ্যে প্রায় দ্বিগুণেরও বেশি হয়ে গেছে। আমাদের ধারণা হচ্ছে গিয়ে যে এই করোনা পরবর্তী সময় এই ইন্ডাস্ট্রি আসলে আপনার 50% এর উপরে চলে যাবে। আমরা প্রকাশকদের সঙ্গে যখন আলাপ করতাম এই ইবুকের বিষয়ে, বাংলাদেশি বইগুলো কেন অনলাইনে বা ইবুক আকারে পাওয়া যাবে না, তখন তারা এই আশঙ্কাটি ব্যক্ত করতেন যে একটি ডাউনলোড হবে একটি ইবুক এবং সেটি কেউ হয়তো কিনলেন, কিন্তু এরপরে সেটি আসলে পাইরেসি হয়ে যাবে, সেটি আসলে অসংখ্য কপি হয়ে যাবে, ফলে আর কেউ নতুন করে কিনবে না, সবাই আসলে কপি করেই হয়তো পড়ে নেবে। তাতে মুদ্রণ শিল্পের সঙ্গে যুক্ত প্রকাশক এবং লেখক দুপক্ষই ক্ষতিগ্রস্ত হবেন। তো আপনি এই সত্যটি বা এই ধারণাটি নিশ্চয়ই আপনি জানতেন, তারপরও আপনি এর বিপরীতে যে চেষ্টাটি করলেন, আপনার পেছনের ভাবনাটি কি ছিল যে আপনি বিনামূল্যে দিলেন? যে এটি ভালো উদ্দেশ্য ছিল আপনার, যে অনেকে তো বই সংগ্রহ করতে পারবেন না, কাজে তাদের পড়ার যেন অসুবিধা না হয়, কিন্তু বাণিজ্যিক বিষয়ের দিক থেকে আপনার ধারণাটি কি ছিল? দেখুন,
ব্যবসাও একটা দূরদর্শিতার ব্যাপার। বিশ্বের যত বড়, বড় প্রতিষ্ঠানগুলো তারা কিন্তু তাদের কাস্টমার বেজ এবং কাস্টমার হ্যাবিচুয়েট করার দিকে নজর দিচ্ছে। সেখানে আমাদের প্রকাশকদের কিন্তু এই দিকে কোনো নজরই নেই। তো আমি চিন্তা করলাম যে আগে তো আমার রিডার শ্রেণীর মধ্যে অভ্যাসটা তৈরি করতে হবে। আমার মধ্যে পাঠকদের মধ্যে যখন যথেষ্ট পরিমাণ অভ্যাস তৈরি হবে তখন তারা কিন্তু একসময় না একসময় বই কিনতে বাধ্যই হবে। আর আরেকটি কথা হচ্ছে যেটা হচ্ছে ডাউনলোডের যে প্রসঙ্গটি আসলো, এটা আসলে মানে পুরোপুরি সঠিক না। এটা নির্ভর করবে আপনি ই-বুকটা কিভাবে দিচ্ছেন। আপনি যদি পিডিএফ আকারে দেন তাহলে অবশ্যই সেটা শেয়ার করা যাবে। আর আপনি যদি অ্যান্ড্রয়েড অ্যাপস এর মাধ্যমে দেন তাহলে তো শেয়ার করাটা খুব একটা সহজ ব্যাপার না আরকি। এই হচ্ছে ব্যাপার। আর আরেকটা বিষয় হচ্ছে গিয়ে করোনা যে ভাইরাসের কারণে তো আমরা একটা নতুন বাস্তবতা, নতুন পৃথিবী, নতুন জীবন যাপন রীতির দিকে নিশ্চয়ই যাচ্ছি। যে অনেকেই বলছেন যে আমাদের করোনা পরিবর্তিত যে নতুন বাস্তবতা, তার চেহারা অবশ্যই আগের স্বাভাবিক অবস্থার সঙ্গে সাদৃশ্যপূর্ণ হবে না, নতুন কিছু একটা হবে। তো বাংলাদেশের এই প্রকাশনা শিল্প, বই পড়ার যে অভ্যাস, নতুন পাঠক, পুরনো পাঠক, এই সামগ্রিক যে চক্র বা বৈশিষ্ট্যটি করোনা ভাইরাসের পরবর্তী যে আমাদের নতুন বাস্তবতা, তখন আসলে কিরকম হতে পারে বলে আপনার কাছে মনে হচ্ছে? আচ্ছা, এখানে হচ্ছে গিয়ে যে ধরেন শুধু করোনা ভাইরাস না, করোনা ভাইরাসের আগেই চতুর্থ শিল্প বিপ্লবের কথাটা আমরা বারবার শুনতে পাচ্ছিলাম। তো করোনা ভাইরাসের কারণে চতুর্থ শিল্প বিপ্লবের যে বৈশিষ্ট্যগুলো সেগুলো অনেক বেশি ত্বরান্বিত হবে এবং এর ফলে হচ্ছে গিয়ে যে মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে ব্যাপক ধরনের পরিবর্তন আসবে। হয়তোবা ধনীরা আরো ধনী হবে, গরিবরা আরো গরিব হবে। এই বাস্তবতাটা হয়তোবা অনাকাঙ্ক্ষিত হলেও এটা ঠেকিয়ে রাখা যাবে না আরকি। যেটা হচ্ছে বাস্তবতা। আর এইখানে যেটা হচ্ছে গিয়ে যে ফলে টেকনোলজির ব্যবহার বাড়বে এবং এই মানে অন্তত আগামী ২ বছর যাদের নিতান্তই প্রয়োজন নেই তারা কিন্তু আপনার জনসমাবেশ বা জনসমাগম এই বিষয়গুলো এড়িয়ে চলার চেষ্টা করবে। তো সেই ক্ষেত্রে আমি মনে করি গিয়ে যে ই-বুকই হচ্ছে গিয়ে তাদের জন্য মানে সংগ্রহ এবং পড়ার জন্য সবচেয়ে সহজ মাধ্যম। এটি আসলে একটু দূরদর্শী চিন্তাও বটে। একজন তরুণ প্রকাশক আসলে যখন এগুলো বলেন বা এভাবে ভাবেন, তখন আসলে আমরা আমাদের প্রকাশনা শিল্প নিয়ে নিশ্চয়ই অনেক আশাবাদী হতেই পারি। মাহবুবুর রহমান, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে এই আলোচনায় যুক্ত হবার জন্য। আমরা একটু দেশের বাইরে যেতে চাই, সেখানে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন যুক্তরাজ্য থেকে, সেখানে প্রবাসী তথ্য প্রযুক্তি পেশাজীবী শেখ তুহিন। শেখ তুহিন, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে এই আলোচনায় যুক্ত হবার জন্য। আমরা করোনা ভাইরাস পরিস্থিতি নিয়ে আলাপ করতে বসেছি, বিভিন্ন পেশার মানুষের সঙ্গে কথা বলছি। আমরা যুক্তরাজ্যেও অনেক বাংলাদেশি প্রবাসী যারা ওখানে বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত, চিকিৎসা সহ অন্যান্য পেশায়, তাদের সঙ্গেও নিয়মিত কথা বলছি, বুঝবার চেষ্টা করছি কে কিভাবে দেখছেন, কে কিভাবে প্রত্যক্ষ করছেন এই পরিস্থিতিকে। তো আপনি ওখানে মূলত সফটওয়্যার শিল্পের সঙ্গে ওখানে যুক্ত। তো যেটুকু আমরা জানি যে মোটামুটি মার্চের মাঝামাঝি থেকেই সেখানকার বেশিরভাগ প্রতিষ্ঠান তাদের কর্মীদের হোম অফিস করবার জন্য এক ধরনের নির্দেশনা দিয়েছে, বা এই পুরো ব্যাপারটি এরকমই এখনো পর্যন্ত চলছে যুক্তরাজ্য সহ পৃথিবীর বেশিরভাগ দেশে, বাংলাদেশেও বটে। আপনি নিশ্চয়ই খবর রাখেন। তো আপনার কাছে শুনতে চাই 3 মাসের অভিজ্ঞতা। গত 3 মাসে আপনি হোম অফিস করলেন এবং নিশ্চয়ই আশেপাশের জীবন যাপনে পরিবর্তনগুলো আপনার চোখে পড়ছে। কেমন দেখলেন, আপনার পর্যবেক্ষণ সেটা শুনবো। ধন্যবাদ নরওয়েজিয়ান তিয়াজ। হ্যাঁ, নর্মালি যেটা হয় যে আইটি ক্ষেত্রে যেটা হয় তথ্য প্রযুক্তির ক্ষেত্রে যে হোম অফিসিং এটা খুব ইউজুয়াল, রিমোট ওয়ার্কিং যেটাকে বলি আমরা এখানে। তো এটা খুব ইজিয়ার। এবং এখানে যুক্তরাজ্যে যেটা সুবিধা হচ্ছে যে এখানে প্রচুর প্রচুর বিজনেস বা বিভিন্ন রকম ক্ষেত্র যেটা আছে যে তারা অলরেডি অনলাইনে কাজ করে এবং রিমোট ওয়ার্কিং ওরা অ্যালাউ করে। যেমন গভর্নমেন্ট সেক্টর আছে বিভিন্ন, অথবা আমাদের মতো অবশ্যই আইটি সেক্টর যেগুলো আছে সেগুলো তো ডেফিনেটলি। তো সেই ক্ষেত্রে আমাদের ক্ষেত্রে এটা বুঝতে পারাটা ডিফিকাল্ট। সবচেয়ে বড় ডিফিকাল্টি যেটা হয় যে যারা নিয়মিত যাদেরকে কাজে যেতেই হয়, যেমন হচ্ছে যারা রিটেল সেক্টরে কাজ করে, যেমন ফ্রন্টলাইন ওয়ার্কার, তাদের জন্য ডিফারেন্সটা বেশি আর কি সেক্ষেত্রে। আমাদের ক্ষেত্রে আমার ক্ষেত্রে পার্সোনালি আমি যেটা বলবো যে সবচেয়ে বড় চেঞ্জ সেটা হচ্ছে যে আমাকে যেমন অফিসে যেতে হচ্ছে না প্রত্যেকদিন, তো বাসায় বসে কাজ করতে হচ্ছে। তো এটার
পজিটিভ এবং নেগেটিভ দুইটা সাইডই আছে। পজিটিভ সাইড ডেফিনেটলি যে প্রত্যেকদিন আমার কিছু টাইম বেঁচে যাচ্ছে, যেটা আমাদের আগে হয়তো অফিসে যাওয়ার জন্য আম, খরচ হতো। তো অলমোস্ট লাইক 2 আওয়ার্স টাইম যেটা আমাদের এখন বেঁচে যাচ্ছে। কিন্তু একই সাথে কিছু সময় আবার এক্সট্রা খরচ হচ্ছে, কারণ হচ্ছে যে বাসায় থেকে কাজ করার ফলে যেটা হয় যে এটা নর্মাল টাইমে যে আমরা বাসা থেকে কাজ করি সেরকম না, এটা হচ্ছে ডিফারেন্ট টাইম। এবং এই সময়ের চ্যালেঞ্জটা হচ্ছে যে কারণ স্কুল বন্ধ, বাচ্চা কাচ্চারা বাসায়, তো সেক্ষেত্রে তাদেরকেও যেমন লুক আফটার করতে হয়, তাদেরকেও যেমন দেখাশোনা করতে হয়, সেক্ষেত্রে আমাদের সাথে সাথে আমাদের কাজগুলো করতে হয়। তো সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে যে যখন আমাদের দুজনেরই দেখা যায় একই সময়ে অফিসের মিটিং আছে, এবং একই সময় সেই সময় দেখা যাচ্ছে যে বাচ্চাদেরকে লুক আফটার করতে হবে। তো সেই সময়টা হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জিং, যেটা আমাদেরকে ম্যানেজ করতে হয় সামহাউ। তো সেটাই। কিন্তু আমি যেটা বলবো যে অন্যদের ক্ষেত্রে আমরা যেটা দেখছি যে আমি মনে করি যে ফ্যামিলি নিয়ে যারা আছে তারা অনেকটা বেটার আছে, এবং সবচেয়ে বেশি খারাপ অবস্থা যারা আছে, যারা হচ্ছে সিঙ্গেল। আমি মনে করি যে তাদের অবস্থাটা বেশি খারাপ, কারণ আমি যখন কলিগদের সাথে কথা বলি এবং আমাদের অফিসের বিভিন্ন কলিগ অথবা পরিচিত যে কারোর সাথে যখন কথা হয়, তো তাদের ক্ষেত্রে দেখতে পারি যে তারা লোনলি নাই বা সেই জিনিসগুলো বেশি ফিল করছে। কারণ হচ্ছে যে ফ্যামিলির ক্ষেত্রে যেটা হচ্ছে আরো কয়েকজন মানুষ সাথে আছে, তাদের সাথে সময়টা খুব কুইকলি কেটে যায়, কিন্তু যারা সিঙ্গেল বা একা একা আছে তাদের ক্ষেত্রে চ্যালেঞ্জটা বেশি, এবং তাদের জন্য টাইমটা বেশ কষ্টকর বা আরো একটু বেশি কষ্টকর হয়। এটি আসলে বাস্তবতা সারা পৃথিবীতেই বটে, যদিও বাংলাদেশে আমরা আসলে, আপনি নিশ্চয়ই গণমাধ্যমে খোঁজ খবর রাখেন যে বাংলাদেশে অবশ্য একটি উল্লেখযোগ্য সংখ্যক জনগোষ্ঠী কিন্তু বাইরেই আছে। তারা আসলে সামাজিক দূরত্ব বা বাড়িতে থাকবার যে একটি তাগিদ, সেটি তারা আসলে সেই অর্থে অতটা মানছেন না, জীবিকার তাগিদে বা অন্য যে কোনো প্রবণতা থেকেও তারা বাইরেই আছেন। আপনার কাছে একটা বিষয় বুঝবো আমরা, যে সফটওয়্যার বা তথ্য প্রযুক্তির সঙ্গে যারা যুক্ত, তাদের তো আসলে বর্তমান এবং ভবিষ্যতের বাজারের চাহিদা বিবেচনায় রেখে তাদেরকে হয়তো কাজ করতে হয়। অর্থাৎ ক্রেতা বা গ্রাহক যে চাহিদা তারা দেন বা যা ভাবেন বা যে ধরনের রিকোয়ারমেন্ট দিয়ে থাকেন, তার ভিত্তিতে আসলে সফটওয়্যারের একটা পরিকল্পনা করা হয়, তৈরি করা হয়, সেটি বাজারজাত করা হয়। তো করোনা ভাইরাসের কারণে তো আসলে আমাদের সবকিছু এক ধরনের একটু ওলট পালট লেগে গেল, এবং হয়তো বর্তমান পরিস্থিতিও হয়তো অন্যদিকে চলে যাচ্ছে, আমরা একটা নিউ নর্মাল বা নতুন বাস্তবতার দিকে হয়তো যাচ্ছি। সেক্ষেত্রে যে সফটওয়্যার তৈরি করার যে প্রবণতা বা যে চাহিদা অনুযায়ী যেদিকে যাচ্ছিল, যা ভাবা হচ্ছিল, যে ধরনের সফটওয়্যার বা যে মাত্রা বা যে পরিধির সফটওয়্যার তৈরি করার কথা ভাবা হচ্ছিল, সেখান থেকেও নিশ্চয়ই এই পুরো ব্যাপারটি আসলে বদলে যাচ্ছে। যুক্তরাজ্যের বাজারে বসে আপনার কাছে কি মনে হচ্ছে যে ভবিষ্যতের সফটওয়্যার ইন্ডাস্ট্রি কোন দিকে যেতে পারে? এটা বলা খুব মুশকিল, কিন্তু ডেফিনেটলি এখন যেটা হচ্ছে যে আম, যেমন অনেক কোম্পানি হয়তো আগে চিন্তা করতো যে না, আমরা কর্মচারীদের রিমোট অ্যাক্সেস দিব না বা অতটা অ্যালাউ করবো না। কিন্তু এই সিচুয়েশন গুলো যখন আসছে, তখন ওরা ডেফিনেটলি একটা জিনিস মাথায় তাদের রাখতে হবে যে এরকম সিচুয়েশনে আমাদেরকে তাদের বিজনেসকে যদি সার্ভাইভ করতে হয়, এবং সেই বিজনেসটা যদি ফ্রন্ট রিলেটেড না হয়, যে যেখানে সরাসরি অন্য মানুষের সাথে ডিল করতে হবে, দেন ডেফিনেটলি তাদেরকে প্ল্যান করতে হবে যে কিভাবে আমরা রিমোটলি কর্মচারীদের অ্যাক্সেস দিতে পারি, এবং এই কাজগুলো যেগুলো আমাদের আগে বসে অফিস স্পেসে বসে করতে হতো, এটা কিভাবে আমরা এখন রিমোটলি করতে পারি। এবং আমি মনে করি যে বেশ কিছু অনেক কিছু হয়তো চেঞ্জ হবে, যেমন এর মধ্যে বেশ কিছু বিজনেস হয়তো অনলাইনে চলে যাচ্ছে। এবং এটার ক্ষেত্রে যেটা হবে যে ডেফিনেটলি আগে যেখানে তারা হয়তো অনেক বড় একটা জায়গায় অফিস নিয়ে বসে করতো, এখন হয়তো তারা হয়তো চিন্তা করবে যে আমরা তাহলে অফিসের সাইজটা ছোট করে নিয়ে আসতে পারি, কারণ সেক্ষেত্রে তাহলে অফিসের কস্টটা অনেক বেঁচে যাবে, এবং সেই খরচটা তখন তারা হয়তো আই থিঙ্ক প্রফিটেও অ্যাড হতে পারে। কারণ এখানে যেটা হয় যে স্পেশালি যদি লন্ডনের মধ্যে হয়, সেখানে বিজনেস রেট এবং এই জিনিসগুলো প্রচুর বেশি। তো যেসব বিজনেসকে বিশাল অফিস নিয়ে মেনটেন করতে হয়, তাদের জন্য বছরে প্রচুর খরচ ওখানে। আমি বলতে পারি যে মিলিয়নস অফ পাউন্ড হয়তো যায় তাদের পার ইয়ারে, বেশ কিছু মিলিয়ন পাউন্ড হয়তো জাস্ট শুধু অফিসের মেইনটেনেন্সে চলে যায়। তো সেটা যদিও তারা সেভ করতে পারে অথবা হাফ বা অর্ধেক করে নিয়ে আসতে পারে, সেটাও তাদের জন্য কম লাভ না, বেশ অনেকটা প্রফিট নিয়ে আসতে পারে তাদের জন্য।
এটা তো আপনি In আসলে terms of বিজনেসের পার্সপেক্টিভ থেকে আপনি বললেন, কিন্তু আমরা একটু ক্রেতা বা যারা সফটওয়্যার কেনেন বা সফটওয়্যারের সেবা যারা গ্রহণ করেন তাদের দৃষ্টিভঙ্গিটাও যদি একটু বুঝতে চাই, নিশ্চয়ই অনেকে তাদের বা এখনকার পরিস্থিতি ভেদে ভেদে তারা নিশ্চয়ই তাদের মতামত বা চাহিদা তারা একটু নতুন করে ঢেলে সাজাচ্ছেন, যে ক্রেতারা আসলে আগে কি ধরনের সফটওয়্যার খুঁজতেন বা কোন মার্কেট বা কোন ধরনের ক্রেতার জন্য আসলে কি ধরনের সফটওয়্যারের প্রবণতা ছিল, আর এখন আসলে নতুন পরিস্থিতিতে এই কোনো গুণগত পরিবর্তন আসছে কিনা, ভলিউমে কোনো পরিবর্তন আসছে কিনা, বা বিশেষ কোনো ধরনের সফটওয়্যারের ক্ষেত্রে কি বাড়তি মনোযোগ দেওয়া হচ্ছে কিনা। যেমন ইদানিং আমরা দেখতে পাচ্ছি যে কমিউনিকেশন সংক্রান্ত যে অ্যাপ বা এই ধরনের প্রযুক্তির ক্ষেত্রে কিন্তু একটি বাড়তি মনোযোগের একটি বিষয় কিন্তু আমরা গত কয়েক মাসে দেখেছি। তো এরকম কি কোনো নির্দিষ্ট পেশাজীবী টার্গেট করে, সেক্টর টার্গেট করে কি তথ্য প্রযুক্তি বাড়তি মনোযোগ দেবে, বা কোনো একটি সেক্টর কি ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যাবে, আপনার কাছে কি মনে হয়? ডেফিনেটলি আমরা যেটা দেখেছি এর মধ্যে, যেমন ভিডিও কমিউনিকেশন সফটওয়্যার, এটা নিয়ে বেশ একটা এখন চলছে, যুদ্ধর মতোই বলা যায়, এবং এটা হচ্ছে যে ওদের মধ্যে বেশ প্রতিদ্বন্দ্বিতা চলছে। তো সেটার মধ্যে যেমন টপে আছে যেমন জুম এবং ওয়্যারবাই এবং বেশ কিছু যেমন গুগল ডুও, এরা সবাই এখানে জায়গাটা দখল করতে যাচ্ছে। সো ডেফিনেটলি এখানে এখন যারা নতুন আসতে যাচ্ছে তারা ডেফিনেটলি ওইভাবে চিন্তা করবে যে কিভাবে আমরা আরো বেশি মানুষকে কমিউনিকেট করাতে পারি একই সাথে, এবং একই সাথে জিনিসটা কিভাবে সহজযোগ্য হয়, সহজলভ্য হয়। আম, সবচেয়ে ইন্টারেস্টিং জিনিস হচ্ছে যে আগে থেকে যেগুলা বিজনেস সফটওয়্যার ছিল কমিউনিকেশনের, তাদের অনেকেই কিন্তু খুব একটা ভালো পারফরমেন্স দেখায় নাই, এবং যেমন স্কাইপের বেশ কিছু প্রবলেম দেখা গিয়েছে, এবং তারা যে স্কেল আপ করা এটা করতে বেশ ডিফিকাল্টি দেখা গেছে ওদের ক্ষেত্রে। তো আমি মনে করি যে বিজনেস সেক্টরে যেটা এই গত কয়েক মাসে যেটা হয়েছে, যেমন নর্মালি যেমন আপনি দেখবেন যে হার্ডওয়্যার সেক্টরে প্রচুর ইমপ্রুভমেন্ট বা প্রচুর প্রায়োরিটি দেওয়া হয়েছে। কারণ হচ্ছে যে যখনই মানুষ কমিউনিকেট করতে চাচ্ছে, ফার্স্ট ইনফ্রাস্ট্রাকচারটা হচ্ছে ইন্টারনেট। সো ইন্টারনেট ইনফ্রাস্ট্রাকচার এবং ইন্টারনেটের স্পিড, কমিউনিকেশন, প্লাস হচ্ছে যে যখন একই সাথে অনেকগুলো মানুষ একসাথে কমিউনিকেট করছে, সেই ভিডিও কমিউনিকেশনের মাধ্যমে যে ব্যান্ডউইথটা বেশি ইউজ হচ্ছে, তো সেগুলোর উপরে প্রচুর ডিমান্ড বেড়েছে। তো আমি মনে করি যে ইন ফিউচার ডিমান্ডিং যেটা, যে কমিউনিকেশন কিভাবে এই কমিউনিকেট করা যাবে, এবং আমি মনে করি যে বিভিন্ন সফটওয়্যার ক্ষেত্রে যে বিভিন্ন কোম্পানির ক্ষেত্রে যে কিভাবে তারা রিমোটলি বিভিন্ন এমপ্লয়ীদের ম্যানেজ করতে পারবে, সেই জিনিসগুলো অনেক বেড়ে যাবে। আমরা যেমন দেখছি যে এই করোনা ভাইরাসের কারণে বেশিরভাগ বাণিজ্যিক খাতই তো আসলে স্থবির রয়েছে, এবং বড় ধরনের একটি অর্থনৈতিক স্থবিরতাও অপেক্ষা করছে আমাদের সামনে। মন্দা তৈরি হবে এবং বিশ্বজুড়ে কোটি কোটি মানুষ হয়তো কর্মহীন হবেন, তাদের চাকরি হারাবেন, জীবিকা অনিশ্চয়তায় পড়বে, এরকমটি এরই মধ্যে অনেক রকম পূর্বাভাস কিন্তু আমরা আসলে দেখে ফেলেছি বা আরও শুনছি। কিন্তু যারা তথ্য প্রযুক্তির কোনো না কোনোভাবে কোনো একটি অংশে কাজ করছেন বা এই সংক্রান্ত পেশায় যুক্ত, আপনার কাছে কি মনে হয় যে সামনের যে একটি সংকটময় দিন আরো ঘনীভূত হতে যাচ্ছে, তো সেখানে তথ্য প্রযুক্তি পেশাজীবীদের জন্য বড় রকম দুশ্চিন্তার কারণ হতে পারে? এটা ডিপেন্ডস যে কে কোন সেক্টরে কাজ করছেন এটার উপর মেনলি। কারণ ফার্স্ট অফ অল যেটা হচ্ছে যে যেমন আমরা দেখছি যে অনেক বিজনেস বন্ধ হয়ে যাচ্ছে। তো মনে করেন যে একটা কেউ বিজনেসে কাজ করছে, যে হয়তো রিটেল শপ বা দোকান ছিল, একটা বেশ বড় দোকান, সেটা এখন বন্ধ হয়ে যাচ্ছে। তো সেই দোকানটার ওয়েবসাইট বা যে মেনটেন্যান্সের জন্য যেসব আইটি কর্মীরা ছিলেন, ডেফিনেটলি তাদের কাজটা ঝুঁকিতে থাকবে। কিন্তু একই সাথে যেটা হচ্ছে যে আমরা দেখছি যে অন্যান্য জায়গায় আমাদের রিকোয়ারমেন্টসটা বেড়ে যাচ্ছে আইটি কর্মীদের। তো যেমন দেখা যাচ্ছে যে যেসব বিজনেস এখন ভালো করছে, যেমন হয়তো অনলাইন ব্যাংকিং অথবা অনলাইন সেলিং, অনলাইন বিজনেস যেগুলো, অনলাইন স্টোর অথবা এই টাইপের দোকানগুলো, তো সেক্ষেত্রে তাদের হয়তো দেখা যাবে যে এক্সট্রা ডিমান্ডের কারণে তাদের হয়তো এক্সট্রা এমপ্লয়ি লাগছে, কর্মী প্রয়োজন এক্সট্রা আইটি হচ্ছে। কর্মচারী প্রয়োজন হচ্ছে। তো সেক্ষেত্রে হয়তো ডিমান্ডটা বেড়ে যাবে, কিন্তু ডিপেন্ডিং অন, আমি যেটা বললাম যে বিজনেসের উপর ডিপেন্ড করে। কারণ ফার্স্ট অফ অল হচ্ছে যে এখন হয়তো আমরা অতটা বুঝতে পারছি না, কিন্তু এর ইফেক্ট আসবে হচ্ছে আরো বেশ কয়েক মাস পরে। কারণ হচ্ছে যে অলরেডি ইউকের ইকোনমি হচ্ছে 2% ডাউন, অলরেডি ইকোনমি থেকে 2% লস্ট হয়ে গেছে। তো নেক্সট ফিউ মান্থসে সেটা হয়তো আরো বেশি যাবে, এবং এটার কারণে যেটা হবে যে যখন
ইকোনমিটা ডাউনওয়ার্ড, তখন ইনভেস্টমেন্ট অনেক কম চলে আসবে। এর ফলে যেটা হচ্ছে যে যেমন বিজনেস কিছু লস্ট হয়ে যাচ্ছে, সেই বিজনেস গুলোকে আবার ব্যাক করে আসতে অথবা নতুন বিজনেস জয়েন করার ক্ষেত্রে হয়তো দেখা যাবে প্রচুর সময় লেগে যেতে পারে। এবং এই সময়টাই হচ্ছে যে চ্যালেঞ্জিং, যে ক্ষেত্রে হয়তো যেসব কর্মচারী বা আইটি কর্মীরা বিভিন্ন পেশায় ছিলেন, নট অনলি আইটি কর্মচারী, আদার কর্মীরাও যারা বিভিন্ন পেশায় আছেন, তাদেরকে একটা খুব ডিফিকাল্ট সময়ের মধ্যে দিয়ে যেতে হবে বেশ কিছু মাস। এই ডিফিকাল্ট সময়টুকু আসলে আমরা যেন একটু ভালোভাবে পার করতে পারি, দেশে এবং দেশের বাইরে আমরা যে যেখানে আছি, আমরা আসলে সেই শুভকামনাটি রাখতে চাই। আপনার সঙ্গে আরও বেশ কিছু বিষয় নিয়ে আলাপ করতে চাইতাম আমরা, কিন্তু আমাদের সময় বড় সংক্ষিপ্ত। আজকের আলোচনা আপনার সঙ্গে আমরা এখানেই শেষ করছি। আলোচনায় যুক্ত হওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। ভালো থাকবেন আপনি। আপনাকে অনেক ধন্যবাদ। কথা বলছিলাম যুক্তরাজ্য থেকে একজন বাংলাদেশি তথ্য প্রযুক্তি পেশাজীবী শেখ তুহিন। তিনি সেখানকার পরিস্থিতি এবং তিনি বিশেষ করে তথ্য প্রযুক্তি খাতের বর্তমান পরিস্থিতি এবং সামনে কি কি ঘটতে পারে সে বিষয়ে তার বিশ্লেষণ আমাদের সঙ্গে তিনি শেয়ার করছিলেন। আমরা নিউজ গ্যালারিতে আছি, একদম শেষ পর্যায়ে। আমরা আলোচনাটি এখানেই শেষ করছি। আপনারা দেখছিলেন দি একমি ল্যাবরেটরিজ লিমিটেডের সৌজন্যে। আগামীকাল ঠিক একই সময় আবারও দেখা হবে নতুন অতিথিদের সঙ্গে, তবে কথা বলবো করোনা ভাইরাস সংক্রান্ত পরিস্থিতি নিয়ে।